হ্যালো বন্ধুরা, আজ আমরা শুরু করতে চলেছি এক অসাধারণ রোমাঞ্চে ভরা আর হৃদয় ছুঁয়ে যাওয়া সিনেমার কাহিনী। আপনারা প্রস্তুত তো? চলুন তাহলে চোখ রাখি সেই অরণ্য বন্ধু এক পুনর্মিলনের গল্পে। চলচ্চিত্রের পটভূমি স্থাপিত হয় এক আদিম গভীর অরণ্যে। সবুজ রহস্য আর ঘন বৃক্ষরাজির মাঝখানে এঁকে বেঁকে চলে গেছে একটি প্রায় জনমানবহীন নিস্তব্ধ রাস্তা। সেই পথ ধরে এগিয়ে চলেছে একটি পারিবারিক গাড়ি। গাড়িতে আছে ছোট্ট ফুং এবং তার বাবা। সন্ধে নামার আবছা আলোয় চারপাশের নিস্তব্ধতা যেন এক চাপা উত্তেজনা সৃষ্টি করছিল। ঠিক সেই সময় ফুংয়ের বাবা গাড়ির স্টিয়ারিংয়ে এক হাতে নিয়ন্ত্রণ রেখে অন্য হাতে ফোনে তার স্ত্রী অর্থাৎ ফুংয়ের মা, যিনি বাড়িতে ছিলেন, তার সাথে কথা বলছিলেন। বাবার মুখে ছিল মৃদু হাসি, কিন্তু সেই হাসি স্থায়ী হল না। আকস্মিক এক বিদ্যুৎ ঝলকের মতো তাদের গাড়ির হেডলাইটের সামনে ঝাঁপিয়ে পড়ল এক বিশাল নেকড়ে। নেকড়েটির চোখ ঝলঝল করছিল, যেন সে শিকারের সন্ধানেই ছিল। বাবার হাতে কোনো সময় ছিল না। তিনি প্রাণপণে প্রচণ্ড জোরে ব্রেক কষলেন। টায়ারের আর্তনাদ পুরো জঙ্গলকে কাঁপিয়ে দিল, কিন্তু গাড়ির গতি নিয়ন্ত্রণ করা গেল না। এক ভয়াবহ সংঘর্ষের শব্দে গাড়িটি রাস্তার পাশে থাকা এক বিশাল বৃক্ষে সজোরে ধাক্কা খেল। কাঁচ ভেঙে গেল, ইঞ্জিনের শব্দ থেমে গেল এবং ফুংয়ের বাবা সিটেই জ্ঞান হারালেন। ছোট্ট ফুং সেই ধাক্কায় হতবিহ্বল হয়ে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে এলো। ভয়ার্ত চোখে সে দেখল তার বাবা নুইয়ে পড়ে আছেন। সে বাবাকে অনেক ডাকে, চিৎকার করে, কিন্তু বাবার কোনো সাড়া নেই। বাবা নিথর অজ্ঞান অবস্থায় ছিলেন। গাড়ির চারপাশে রক্তের ক্ষীণ গন্ধ আর ভাঙা কাচের টুকরো ছড়িয়েছিল। ঠিক তখনই সেই নেকড়েটি আবার ফিরে এলো। ধীর পদক্ষেপে ফুংয়ের দিকে এগিয়ে আসতে লাগল। নেকড়েটির লোভী চোখ আর চাপা গর্জন শুনে ফুংয়ের সারা শরীর ভয়ে জমে গেল। জীবন বাঁচাতে ফুং অন্ধের মতো জঙ্গলের গভীরে অন্ধকারে ছুটতে শুরু করল। পালাতে পালাতে সে হঠাৎ একটি গাছের শিকড়ে হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নেকড়েটি তখন তার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। তার হিংস্র দাঁতগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিল ফুং। কিন্তু আক্রমণের ঠিক পূর্ব মুহূর্তে নেকড়েটি হঠাৎ একটি ভয়ার্ত চাপা আর্তনাদ করে যেন অদৃশ্য এক ভয়ে পিছিয়ে গেল। ফুং হতবাক হয়ে গেল, বুঝতে পারল না কেন তার নিশ্চিত মৃত্যু হল না। ফুং আতঙ্কিত হৃদয়ে পিছনে তাকিয়ে দেখল তার পিছনে এক বিশাল কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে এক দৈত্যাকার গরিলা। নেকড়েটি সেই গরিলার বিশাল আকৃতি আর ভীতিজনক উপস্থিতির কারণেই জীবন নিয়ে পালিয়েছিল। ফুংয়ের কাছে এবার গরিলাটিও ছিল সমান বিপজ্জনক। সে আশঙ্কা করল এই গরিলা হয়তো তাকে মেরে ফেলবে। কিন্তু গরিলাটি তাকে কোনো আঘাত করল না, বরং সে ধীরে ধীরে ফুংয়ের কাছে এগিয়ে এলো এবং তার বিশাল হাতটি ফুংয়ের দিকে বাড়িয়ে দিল। এটি ছিল যেন এক বন্ধুত্বের নীরব আহ্বান। সেই ভয়াবহ দুর্ঘটনার দিনে ছোট্ট ফুং তার বাবা মা এবং মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এই বন্য গরিলাটির সাথে এক নতুন অরণ্য বন্ধনে আবদ্ধ হল। সময়ের স্রোতে কেটে গেল 10টি বছর। এই সময়ে সেই ছোট্ট ফুং অরণ্যের পরিবেশে বেড়ে উঠে এক বন্য মানবে পরিণত হয়েছে, যার জীবনযাত্রা প্রকৃতির সাথে মিশে গেছে। গরিলাটি ছিল তার একমাত্র অভিভাবক ও শিক্ষক। এই নির্জন জঙ্গলেই অবকাশ যাপনে আসে এক দুর্ধর্ষ আর্মি অফিসার, যার নাম চাং লিয়াং। তার সঙ্গে ছিল স্ত্রী মিস সিমিস, কৌতূহলী মেয়ে আখি এবং তার বিশ্বস্ত সশস্ত্র অনুচরদের দল। তারা জঙ্গলে এক ক্যাম্প স্থাপন করে। একদিন আখি অ্যাডভেঞ্চারের নেশায় একটি রাইফেল হাতে জঙ্গলের দিকে যেতে গেলে বাবা চাং লিয়াং কঠোরভাবে তাকে বকাবকি করে বন্দুকটি রেখে দিতে বলেন। তবে পরে ক্যাম্পের ভিতরে বসে থাকতে থাকতে আখি দূরে গাছের পাতার ফাঁকে সেই জঙ্গলি যুবকটিকে দেখতে পায়। কৌতূহল থামাতে না পেরে আখি একটি বন্দুক নিয়ে সেই জঙ্গলি মানবের পিছনে ছুটতে শুরু করে। আখি তাকে গুলি করতে চাইলেও পারছিল না, কারণ যুবকটি অবিশ্বাস্য ক্ষিপ্রতায় এক গাছ থেকে আরেক গাছে বানরের মতো লাফিয়ে চলছিল, যেন সে বাতাসের ওপর হেঁটে বেড়াচ্ছে। আখি যখন ব্যর্থ হয়ে
লক্ষ্য স্থির করার চেষ্টা করছে ঠিক তখনই তার পিছন থেকে একটি নেকড়ে অতর্কিতে তাকে আক্রমণ করে। আখের বিপদ দেখে সেই জঙ্গলি মানব দ্রুত নিচে নেমে আসে। জঙ্গলি মানব ফুং নিজের জীবন বাজি রেখে নেকড়েটির সাথে ভয়ঙ্কর লড়াই শুরু করে। তার অদম্য বন্য শক্তি আর দ্রুততার কাছে নেকড়েটি টিকতে পারে না। অনেক চেষ্টার পর সে নেকড়েটিকে তাড়িয়ে আঁখিকে রক্ষা করতে সক্ষম হয়। জীবন বাঁচানোর কৃতজ্ঞতায় আঁখি সেই জঙ্গলি যুবকটির সাথে বন্ধুত্বের হাত বাড়ায়। কিন্তু এই দৃশ্য দেখে তার মা মিস সিমিস দূর থেকে এসে সুযোগ বুঝে ফুংকে লক্ষ্য করে একটি অবশ করার সূচ বা ডাঁট মেরে অজ্ঞান করে দেন। সিমিস সেই অচেতন যুবককে ক্যাম্পে নিয়ে আসে এবং তার চিকিৎসা শুরু করে। তারা তাকে চিকিৎসা করে। হঠাৎই জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে জঙ্গলি মানবটি লাফিয়ে ওঠে এবং ভয়ানক বন্য শব্দ করতে শুরু করে। ওদের দলের এক সদস্য মাও তাকে মারতে উদ্যত হলে আঁখি আবেগ আপ্লুত হয়ে চিৎকার করে ওঠে, আঙ্কেল মেরো না ওকে। আঁখির শান্ত করার চেষ্টায় একসময় বন্য মানবটি আবার শান্ত হয় এবং গভীর ঘুমে ঢলে পড়ে। আঁখি রাতের খাবার সেরে ঘুমোতে চলে যায়। রাতে চাংলিয়াং এসে তার স্ত্রী সিমিসকে তার দিনের অভিজ্ঞতার কথা বলে। সে জানায় ঘুরতে গিয়ে রাস্তার মাঝখানে একটি গাছ পড়েছিল। যখন তারা সেটি সরাতে ব্যস্ত ছিল তখন হঠাৎ ভূমিকম্প শুরু হয় এবং পাহাড় থেকে বড় বড় পাথর তাদের দিকে ধসে পড়তে থাকে। এক বিশাল পাথর যখন প্রায় তার গায়ে পড়তে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বিশাল এক গরিলা এসে নিজের জীবন বিপন্ন করে পাথরটি সরিয়ে চাংলিয়াংকে বাঁচায়। চাংলিয়াং তার জীবন ফিরে পায় সেই গরিলার কারণে। কিছুক্ষণ পর চাংলিয়াংয়ের বস তাকে ফোন করে। বস জানায় সেই শুনেছে আমরা একটা বিশাল গরিলা দেখেছে এবং সেই বিরল গরিলাটি তার চাই। এই গরিলাটি পেলে তারা আন্তর্জাতিক বাজারে বিক্রি করে কোটিপতি হয়ে যাবে। বস কঠোর নির্দেশ দেয় যেভাবেই হোক গরিলাটিকে ধরতে হবে, নইলে আমার পরিবারকে শেষ করে দেওয়া হবে। চাংলিয়াং তার বউকে এই সব বলে গভীর চিন্তায় পড়ে যায়। তার স্ত্রী সিমিস তাকে বোঝায়, তোমার গরিলাটিকে ধরা উচিত হবে না, সে তোমার জীবন বাঁচিয়েছে, তুমি তাকে কিভাবে এমন চরম প্রতিদান দিতে পারো। কিন্তু চাংলিয়াং বসের হুমকিতে দিশেহারা। পরদিন সকালে চাংলিয়াং তার সশস্ত্র দলবল নিয়ে গরিলাটিকে ধরার জন্য অভিযানে বের হয়। সে জঙ্গলে বিশাল এক পায়ের ছাপ দেখতে পেয়ে নিশ্চিত হয় যে গরিলা কাছাকাছি আছে। অনেক খোঁজার পর তারা গরিলাটির দেখা পায়। এক মুহূর্ত দেরি না করে তারা তুমুল গুলি চালানো শুরু করে। গরিলাটি চাইলেই তাদের মেরে ফেলতে পারত, কিন্তু সে বারবারই কেবল নিজেকে রক্ষা করতে থাকে। কিন্তু তারা গুলি বন্ধ না করায় গরিলাটি এক পর্যায়ে বাধ্য হয় আত্মরক্ষার্থে আক্রমণ করতে। সে একজনকে মারাত্মকভাবে আঘাত করেও আবার ছেড়ে দেয়। সেই দৃশ্য দেখে চাংলিয়াং গুলি থামিয়ে দেয় এবং দলবল নিয়ে ক্যাম্পে ফিরে আসে। সেই রাতে চাংলিয়াং শুধু তার বসের কথা ভাবে। বস যদি গরিলাটিকে না পায় তবে তার স্ত্রীকে ও আঁখিকে মেরে ফেলবে, এই ভয় তাকে তাড়িয়ে বেড়ায়। ফুংয়ের আচরণ পরের দিন সকালে চাংলিয়াং লক্ষ্য করে জঙ্গলি মানবটির হাতপায়ের অঙ্গভঙ্গি হুবহু সেই গরিলাটির মতো। সে নিশ্চিত হয় এই নির্জন জঙ্গলে কোনো মানুষ একা বাঁচতে পারে না, নিশ্চয়ই সেই গরিলাই তাকে বড় করেছে। গরিলাটিকে ধরার জন্য চাংলিয়াংয়ের মাথায় এক ধূর্ত বুদ্ধি আসে। সে বুঝতে পারে জঙ্গলি মানবটি গরিলাটির দুর্বলতা। সে আদেশ দেয় যুবকটিকে ছেড়ে দেওয়ার জন্য এবং গোপনে তার পিছু নেয়। ছেড়ে দেওয়ার পরে জঙ্গলি মানবটি সোজা তার অরণ্য বন্ধু গরিলাটির ডেরার দিকে চলে যায়। যুবকের পরিচিত শব্দ পেয়ে গরিলাটি নির্ভয়ে বাইরে আসে। যেই গরিলাটি বাইরে এলো ঠিক তখনই আড়াল থেকে চাংলিয়াংয়ের সশস্ত্র লোকজন গরিলাটির ওপর অতর্কিত হামলা শুরু করে। তারা অবশ করার ডাঁট দিয়ে গরিলাকে আঘাত করতে থাকে। গরিলাটিকে বাঁচাতে জঙ্গলি মানবটি ক্ষিপ্রতার সাথে লাফালাফি করে আক্রমণকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময়টি তাকে লক্ষ্য করে একটি অবশ করার ডাঁট নিক্ষেপ করা হয় এবং সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। সিমিস তার স্বামীকে আকুলভাবে মানা করে, গরিলাটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু চাংলিয়াং বসের ভয় এবং অর্থের লোভে স্ত্রীর কথা শোনে না। বহু চেষ্টার পরও শক্তিশালী ডার্টের আঘাতে অবশেষে সেই বিশাল গরিলাটিকেও অজ্ঞান করা হয়। তাকে বেঁধে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। স্বামীর নিষ্ঠুরতা দেখে হতাশ সিমিস গরিলাটির ডেরার ভিতরে প্রবেশ করে। সেখানে সে পায় একটি পুরনো ধূসর হয়ে যাওয়া স্কুল ব্যাগ।
ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে একটি হাতে আঁকা পেইন্টিং। পেইন্টিংটি দেখার সঙ্গে সঙ্গে তার 10 বছর আগের কথা মনে পড়ে। সে চিনতে পারে এই ব্যাগটি ছিল তারই ছেলে ফুংয়ের, যে তার চাং লিয়াংয়ের সাথে ঘুরতে এসে নিখোঁজ হয়েছিল। এবার সিমিস নিশ্চিতভাবে বুঝতে পারে খাঁচায় বন্দি জঙ্গলি মানবটি আর কেউ নয়, তারই হারিয়ে যাওয়া ছেলে ফুং। সে দ্রুত ক্যাম্পের দিকে ছুটে যায়। সিমিস গিয়ে দেখে তার ছেলেকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সে ফুংকে ছাড়াতে চাইলে চাং লিয়াংয়ের সশস্ত্র লোকজন তাকে বাধা দেয়। সিমিস অনেক কষ্ট করে তাদের থেকে চাবি ছিনিয়ে নেয়। খাঁচার তালা খুলে সিমিস তার ছেলেকে বের করে আনতে গেলে ফুং ভয়ে তার হাতে কামড় বসিয়ে দেয়, কারণ দীর্ঘ 10 বছর সে মানব সমাজ থেকে দূরে ছিল। তার কাছে মাও ছিল এক অচেনা আতঙ্কের উৎস। এইসব দেখে চাং লিয়াং ছুটে আসে। চাং লিয়াং স্ত্রীকে টেনে ক্যাম্পের ভিতরে নিয়ে গিয়ে বকাঝকা করতে থাকে। সিমিস জানায় এই আমাদের ছেলে ফুং, কিন্তু চাং লিয়াং তার কথা বিশ্বাস করে না। সে বলে যদি প্রমাণ হয় তবে সে ফুংকে ছেড়ে দেবে, আর যদি না হয় তবে গরিলাটির সাথে তাকেও বসের হাতে তুলে দেবে। আড়াল থেকে তাদের মেয়ে আখি তাদের সব কথা শুনতে পায়। সে বুঝতে পারে তার বাবা কি চরম ভুল করতে চলেছে। সে রাতের বেলা চুপি চুপি গিয়ে খাঁচা থেকে ফুংকে মুক্ত করে। ঠিক তখনই তাদের দলের একটি মেয়ে তাদের দেখে ফেলে। সে চাং লিয়াংকে খবরটা জানাতেই যাচ্ছিল, কিন্তু মাও দ্রুত এসে তাকে সুই দিয়ে অজ্ঞান করে দেয়। মাও তখনও চাং লিয়াংয়ের প্রতি কিছুটা অনুগত ছিল। এরপর মাও ফুংকে নিয়ে সিমিসের কাছে যায়। সিমিস, ফুং, আখি এবং গরিলাটিকে নিয়ে রাতের আধারে পালানোর পরিকল্পনা করে। তারা যখন গাড়িতে করে গভীর জঙ্গলের পথে ছুটছিল, ঠিক তখনই সেই অজ্ঞান হওয়া মেয়েটি কোনো মতে জ্ঞান ফিরে একটি শীষ বাজিয়ে চাং লিয়াংকে সতর্ক করে দেয়। চাং লিয়াং মুহূর্তেই ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং দ্রুত গাড়ি নিয়ে সিমিসের গাড়ির পিছু করে। সিমিস দেখে ওরা খুব কাছাকাছি চলে এসেছে, তাই আর দেরি না করে সে দ্রুত ফুং এবং গরিলাটাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সে তাদের বলে তোমরা জঙ্গলের দিকে পালাও দ্রুত। পালানোর আগেই চাং লিয়াং তাদের দেখে ফেলে। সেই দলবল নিয়ে গরিলাটির পিছু ধাওয়া করে এবং গুলি চালাতে থাকে। তারা পিছু পিছু ছুটতে থাকে, গুলি ছুটতে থাকে এবং সেখানে ফুংকে আবার সুই মেরে অজ্ঞান করে দেওয়া হয়। নিষ্ঠুরতার সীমা পেরিয়ে তারা গরিলাটিকে লক্ষ্য করে এত গুলি চালায় যে প্রাণীটি আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে, প্রায় মরমর অবস্থায় ছিল। সিমিস অনেক আকুতি মিনতি করে বলে গরিলাটিকে ছেড়ে দিতে। তারপর চাং লিয়াং সেই আহত গরিলাটিকে সেখানেই ফেলে রেখে ফুংকে নিয়ে চলে আসে। পরের দিন সকালে বস ক্যাম্পে আসে। সে চাং লিয়াংকে দেখে গর্জন করে ওঠে, তুমি এটা ঠিক করলে না, তুমি আমাকে এখানে আসতে বাধ্য করলে। তোমার কি পরিণতি হবে তা নিশ্চয়ই বুঝতে পারছ। বস তারপর চাং লিয়াংয়ের দলের লোকজনের দিকে তাকিয়ে চরম ঘোষণা দেয়, তোমরা কে কে মরতে চাও তারা চাং লিয়াংয়ের সাথে থাকো, আর যারা বাঁচতে চাও তারা আমার দিকে আসো। মুহূর্তেই সবাই বসের দিকে চলে যায়। চাং লিয়াংয়ের পাশে শুধু তার বন্ধু মাও ছিল। মাও বুঝতে পারে এখন চাং লিয়াংয়ের সাথে থাকলে সেও মারা যাবে, তাই না চাইলেও সে বসের দিকে চলে যায়। একা হয়ে যাওয়া চাং লিয়াংয়ের উপর বস তখন অমানবিক অত্যাচার শুরু করে। ঠিক তখনই এই মেয়েটি বসের কাছ থেকে ক্ষমতা দখলের চেষ্টা শুরু হয়। মেয়েটি হঠাৎ বসকে বন্দুকের মুখে ধরে। সে চাং লিয়াংকে বলে, তোমার সাথে অনেক দিন কাজ করেছি, তোমাকে আমি পরে মারব, আগে বসকে মারি। সে বসকে বলে, তোমাকে মেরে এই গ্যাং আমি আমার দখলে করে নেব, এখানকার রাজা থাকব আমি। সেই চরম বিশৃঙ্খলার মুহূর্তে গুলিবিদ্ধ হয়েও সেই আহত গরিলাটি ফিরে আসে। সে আক্রমণকারী সবাইকে মেরে ফেলে এবং অবিশ্বাস্যভাবে তাকে বন্দী করতে চাওয়া চাং লিয়াং এবং তার বস উভয়কেই বাঁচায়। গরিলাটির এই চূড়ান্ত মহৎ হৃদয়ের কাছে বস হার মানে। সে বলে, আমি যাকে মারতে চাইলাম সেই আজকে আমাকে বাঁচালো। আচ্ছা, আমি এই গরিলাটাকে আর কিছু করব না। বস গরিলা এবং ফুংকে এই জঙ্গলে রেখে তার দলবল নিয়ে চলে যায়। অরণ্য বন্ধুর পুনর্মিলনের মধ্য দিয়ে এই গভীর আবেগপূর্ণ কাহিনীর সমাপ্তি ঘটে।